আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা তোমাদের? कैसे है आप सब? আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কেমন চলতেছে পড়াশোনা? লাইভ দেখতেছিলা ছোট ভাইয়ের জন্য? এই এইচএসসির জন্য ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিবেন এই চ্যাপ্টারের। হ্যাঁ আচ্ছা বলে দেবো, আজকেই বলে দেবো, সমস্যা নাই। কেমন চলতেছে পড়াশোনা? হাউ আর ইউ গাইজ এর পড়াশোনা? পড়াশোনা কেমন চলতেছে? সকলের পড়াশোনা ভালো না? ভালো না হইলে হবে? এবিএস আর ম্যামালিয়া পড়ানোর কথা ছিল। হ্যাঁ হ্যাঁ আজকে পড়াবো। এই অধ্যায় সব ভুলে গেছি, কি করব? আচ্ছা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আচ্ছা, তোমাদের কাছে সবচেয়ে বেশি যেটা পাইতেছি সেটা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারটা কিভাবে মনে রাখবো, হাউ টু মুখস্থ, কিভাবে মুখস্থ রাখবো, মনে রাখবো। সো ভাইয়া একটু বলে দেই এই চ্যাপ্টারটা কিভাবে মনে রাখবা। সো আমরা হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টারটাকে দুইটা ভাগ, তিনটা ভাগে ভাগ করব। হ্যাঁ, সো একটা হচ্ছে তোমার 7 স্টার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার 5 স্টার ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে তোমার 3 স্টার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটাকে আমরা হচ্ছে এভাবে টোটাল 5টা ভাগে ভাগ করব, তিনটা ভাগে ভাগ করব। হ্যাঁ, তো তিনটা ভাগে হচ্ছে আমরা কিভাবে কি কি পড়বো। ফার্স্ট ভাগে প্রথমে যেটা পড়বা সেটা হচ্ছে তোমার প্রতিসাম্যতা প্লাস সিলম। ঠিক আছে, তো এই দুইটা টপিক তোমাকে 100% মনে রাখতে হবে। ওকে, এরপরে কি? এরপরে হচ্ছে প্লাটি হেলমিনথেস ভার্সেস নেমাটোডা, মানে আমি যে পার্থক্যটা লিখাই দিচ্ছিলাম। ঠিক আছে, এইটা তোমার 100% মনে রাখতে হবে। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। এই তিনটা তোমার 100% মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে মাস, কন্ড্রিকথিস, আর হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি।
এই তিনটা তোমার 100% মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে কি 5 স্টারের মধ্যে আমাদের কি কি মনে রাখতে হবে? 5 স্টারের মধ্যে আমাদের মনে রাখতে হবে ফার্স্টই হচ্ছে তোমার উভচর, সরীসৃপ, পাখি, ঠিক আছে? 5 স্টারের মধ্যে আমাদের ফার্স্টই হচ্ছে এই তিনটার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে ক্লিভেজ, খণ্ডকায়ন, তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাসের গুরুত্ব, হুম। তারপরে কি মনে রাখতে হবে? তারপরে আমাদের মনে রাখতে হবে হচ্ছে একাইনোডার্মাটা, আচ্ছা। আর 3 স্টারের মধ্যে তোমরা মনে রাখবা হচ্ছে দ্বিপদ নামকরণ, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপরে হচ্ছে ইউরোবার্ড, তারপরে হচ্ছে তোমার নন কর্ডাটা ভার্সেস কর্ডাটা, নন কর্ডাটা ভার্সেস, ঠিক আছে গাইস? সো আমি সরে যাচ্ছি। এই চ্যাপ্টার যখন পড়বা তখন তোমাকে আগে এইগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যখন পড়বা তখন হচ্ছে আগে 7 স্টার গুলা পড়বা, ঠিক আছে? 7 স্টার গুলা ভালো মতো পড়তে পারলে, আগে 7 স্টার গুলা আমার ফার্স্ট টার্গেট। তোমাকে ইউ হ্যাভ টু বি সো গুড এট 7 স্টার টপিকস। এই টপিক গুলা 100% মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই টপিক গুলা 100% মুখস্থ রাখতে হবে। এরপরে এই টপিক গুলা 100% যখন মুখস্থ হয়ে যাবে তখন হচ্ছে তুমি 5 স্টার টপিক গুলা 100% মুখস্থ করবা। তারপরে এই রিয়াদ ভাইয়া, পাবা পাবা, তুমি এক কমেন্ট কয়েক হাজার বার করতেছো, এগুলা মানে এত বড় হইছো এখন এইসব কি করো আমি বুঝি না, তোমরা ইন্টারে পড়ো। আচ্ছা, সো এরপরে হচ্ছে এইগুলা মনে রাখতে হবে, হ্যাঁ? সো ফার্স্ট টার্গেট হচ্ছে এইগুলা আগে ভালো মতো পড়লে, এইগুলা ভালো মতো পড়তে হবে, 7 স্টার টপিক গুলা ভালো মতো পড়তে হবে, হ্যাঁ? এরপরে হচ্ছে এইগুলা ভালোভাবে মনে রাখবা। এরপরে তোমার শেষ হইলে তুমি হচ্ছে এই পাঁচটুকু মনে রাখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, অ্যাসেস নাও ভাইয়া, সরে যাচ্ছি। আচ্ছা, এখন মনে রাখতে পারি না তোমাদের সবার কোশ্চেন। সো এই চ্যাপ্টারটা অনেক বড়, এই জন্য সবাই মনে রাখতে পারো না। সো আমি বললাম তোমাকে, যাও তোমার এই যে এই দুইটা পড়া লাগবে না, তুমি জাস্ট এই পোর্শনটুকু মনে রাখো। গাইজ, জাস্ট এই পোর্শনটুকু মনে রাখবা। তোমরা যে বারবার বলতেছো যে মনে রাখতে পারি না পারি না পারি না, যাও জাস্ট এটা মনে রাখো, এই 4টা টপিক মনে রাখো, জাস্ট এই 4টা টপিক মনে রাখো, ঠিক আছে? বুঝতে পারছি। এখন কি আর আমি কোশ্চেন পাবো? শোনো, যাদের এই 4টা টপিক খুব ভালোভাবে শেষ হয়ে যাবে ওরা গিয়ে হচ্ছে এই টপিক গুলা পড়বা, এগুলা যখন ভালোভাবে শেষ হয়ে যাবে তখন গিয়ে হচ্ছে এই টপিক গুলা পড়বা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হচ্ছে পাখি আর স্তন্যপায়ী এই দুইটা টপিক বাকি ছিল। আসো আমরা পাখি আর স্তন্যপায়ী শুরু করি, হ্যাঁ? কমেন্ট অফ করে দিচ্ছি, পড়ানো শেষ করে আবার হচ্ছে ইয়েলা। ওকে, দাগানো বইয়ের যে পিডিএফ এর যে হিসেবটা, দাগানো বইয়ের একটা পিডিএফ আছে, কিন্তু এটা আসলে আমাদের মেডিকেলের স্টুডেন্টদের জন্য, বুঝছো? সো আমরা দেখতেছি যে এটা আসলে তোমাদের সাথে রিলেটেবল নাকি, কারণ তোমাদের বইয়ে অনেক ইনফরমেশন চেঞ্জ হয়েছে।
যেহেতু মেডিকেলের জন্য, সো আগের বছরের বইয়ে দাগানো বই আছে, সো ওইটা তোমাদের সাথে অনেক ইনফরমেশন হচ্ছে মিসম্যাচ করে। সো আমরা দেখতেছি যে তোমাদেরকে দেওয়া যায় নাকি, যদি দেওয়া যায় আমরা অবশ্যই দিব, তোমরা টেনশন নিও না। সো আসো, এরপরে আর প্লিজ ভাইয়ারে জিজ্ঞেস করো না যে ভাইয়া কি পড়বো। ওকে, সো আসো, আমি হচ্ছি তোমাদের তৌহিদ ভাইয়া, তো জানোই এই পুরা চাপটা তোমাদের নিয়ে ফেললাম। আজকে আমরা পড়বো হচ্ছে মেইনলি পাখি আর স্তন্যপায়ীটা পড়বো, এরপরে সিকিউ কিছু সলভ করবো যে কিভাবে আসলে সিকিউ আসে, কিভাবে সিকিউ লেখা লাগবে। হ্যাঁ, সো চলো শুরু করি। সো ফার্স্টই হচ্ছে পাখি। আজকে আমি সারাদিন হচ্ছে একটা গান শুনতেছিলাম, বোকা পাখি। হ্যাঁ, তোমরা শুনছো নাকি আমি জানি না, হয়তো বা বেশি মানুষজনই শুনো নাই। বোকা পাখি, বোকা, আরে বাংলা ইংলিশ হয়ে গেছে, বোকা পাখি। গানটা হচ্ছে সহজিয়া ব্যান্ডের, বুঝছো, সহজিয়া। সো গানটা শুনো, গানটা ভালো আছে। সো বোকা পাখি গানটা আসছে হচ্ছে এই যে পাখি থেকে, একটা বোকা পাখি হয়ে বসে থাকি, এরপরে ভুলে গেছি। ওকে, সো পাখি কি, পাখি হচ্ছে ইয়েদের থেকে উন্নত, সরীসৃপের থেকে উন্নত, কিন্তু স্তন্যপায়ী থেকে অনুন্নত। যেমন অনেক উন্নত বৈশিষ্ট্য আছে যেটা সর্বপ্রথম পাখিদের মধ্যে দেখা যায়, ঠিক আছে, অনেক উন্নত বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে সর্বপ্রথম পাখিদের মধ্যে দেখা যায়। সো পাখিরা এই জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা কিছুদিন পরে একটা পাখির নাম পড়বো, নাম হচ্ছে আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স। সো আচ্ছা, বিজ্ঞানীরা তো ধারণা করে যে উভচর থেকে সরীসৃপ আসছে, সরীসৃপ থেকে পাখি আসছে, ঠিক আছে। সো ওই যে এই আর্কিওপটেরিক্স হচ্ছে একটা পাখি আর সরীসৃপের মধ্যবর্তী, বুঝছো। এই আর্কিওপটেরিক্স এর মধ্যে পাখিরও বৈশিষ্ট্য আছে, আবার সরীসৃপের বৈশিষ্ট্য আছে। সো বিজ্ঞানীরা ধারণা করে যে পাখি হচ্ছে, পাখিকে বলা হয় গ্লোরিফাইড রেপটাইলস বা মহিমান্বিত সরীসৃপ। পাখিকে বলা হয় গ্লোরিফাইড রেপটাইল, গ্লোরিফাইড রেপটাইল। ঠিক আছে, পাখিকে কি বলে, পাখিদেরকে বলা হয় গ্লোরিফাইড রেপটাইল। কারণ বিজ্ঞানীরা দেখছে যে আর্কিওপটেরিক্স যে পাখিটা আছে এর মধ্যে পাখির মতো উঠতে পারে, আবার এর মধ্যে সরীসৃপের মতো অনেক বৈশিষ্ট্য আছে। তো এইটা হচ্ছে আমরা যখন 11 নাম্বার চ্যাপ্টার পড়বো, ভাইয়ের চশমা একটু ময়লা পড়ছে, এক্সট্রিমলি সরি। আমরা যখন 11 নাম্বার চ্যাপ্টার পড়বো তখন হচ্ছে আমরা এটা খুবই ভালো করে পড়বো যে আসলে আর্কিওপটেরিক্স এর কি কি বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, সো আসো, সো পাখিদের কি কি বৈশিষ্ট্য থাকে আমরা একটু ফার্স্টে এইটা দেখি, চলো। সো ফার্স্টে হচ্ছে পাখিদের দেহ হচ্ছে পালক দ্বারা আবৃত থাকে। তোমার মনে থাকবে যে সরীসৃপদের দেহের বাহিরে আসলে পালক থাকে না, ওদের আইসের মতো থাকে, ঠিক আছে। আবার আমাদের দেহে হচ্ছে লোম থাকে। সো পাখিদের দেহে ফার্স্ট অফ অল হচ্ছে পালক থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া পালক কেন থাকে, শুনো, আমরা পাখিদের যতগুলা বৈশিষ্ট্য পড়বো আমরা দেখব যে পাখিদের দেহটা এমন ভাবে তৈরি যাতে ওজন কমানো যায়। কি কমানো যায়, ওজন কমানো যায়। যেমন ওজন কিভাবে কমানো যায় দেখো, সরীসৃপদের দেহে বা মাছের দেহে হচ্ছে আইস থাকে। হ্যাঁ, আইসের অনেক ওজন হয়, তোমরা দেখছো ইলিশ মাছের আইস বা বিভিন্ন মাছের আইস দেখছো, আইস কিন্তু অনেক ভারী হয়। বা আমাদের এই যে লোম আছে এই লোম গুলাও কিন্তু যথেষ্ট ওজন থাকে লোমের, কিন্তু আইস কিন্তু একেবারে পাতলা। আইস কিন্তু কি একেবারেই পাতলা হয়। আইস কিন্তু একেবারেই কি হয়, আইস কিন্তু সরি পালক কিন্তু একেবারেই পাতলা, ঠিক আছে। সো যতগুলা আবরণ হচ্ছে প্রাণীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে কম ওজন হচ্ছে পালকের, সবচেয়ে কম ওজন। সো পাখিরা যেহেতু আকাশে উড়ে, সো ওরা চেষ্টা করছে ওদের দেহের ওজন যত ভাবে কমানো যায়, ওদের দেহের ওজন কি করা যায় যত ভাবে কমানো যায়। সো ফার্স্টে ওরা কি করছে, ওদের দেহে আইসের বদলে হচ্ছে কি থাকে, তোমার পালক থাকে, যেগুলার কোনো ওজন বলতে কিছু থাকে না। এরপরে ওদের ঘাড়টা হয় লম্বা এবং এস আকৃতির, ওদের ঘাড়টা
হয় লম্বা এবং এস আকৃতির। এই যে আমরা যদি দেখি, এই যে এদের ঘাড়টা হবে লম্বা এবং এরকম এস আকৃতির হবে। ঠিক আছে, পাখিদের ঘাড় হয় লম্বা এবং এস আকৃতির। আচ্ছা, এরপরে ওদের যে সামনের অগ্রপথ থাকে এগুলো হচ্ছে ডানায় পরিণত হয়। কিসে পরিণত হয়? ডানায় পরিণত হয়। ঠিক আছে, সো আমরা পড়ছিলাম সরীসৃপদের হচ্ছে অগ্রপথ থাকে, পশ্চাৎপথ থাকে, আমাদের হাত আছে, পা আছে। ঠিক আছে, সো পাখিদেরও হচ্ছে এরকম যে সামনের যে দুইটা পদ ওগুলো হচ্ছে কিসে পরিণত হয়? ডানায় পরিণত হয়, যেগুলোর সাহায্যে ওরা কি করতে পারে? উঠতে পারে। সো এই যে ডানা তো আসলে এখানে দেখা যাচ্ছে না, আর পশ্চাৎপদ দুইটা এই যে পা হিসেবেই থেকে যায়। হ্যাঁ, পশ্চাৎপদ দুইটা এই যে পা হিসেবেই থেকে যায়। এরপরে কি, ওদের চোয়ালে কোনো দাঁত থাকে না, যা বিকে পরিণত হয়। দেখো, দাঁতের ওজন অনেক বেশি, আমাদের দাঁত আছে, দাঁতের কিন্তু অনেক ওজন। ঠিক আছে, সো দাঁতের ওজন অনেক বেশি, তো পাখিদের যেহেতু ওজন কমাইতে হবে বডির, ওরা করছে কি, ওদের দেহে দাঁত থাকে না। কিন্তু এখন দাঁত না থাকলে তো আবার খাবার খাওয়াটাও একটু ভেজাল। দাঁত না থাকলে কি খাবার খাওয়াটাও একটু ঝামেলার না? সো এই জন্য হয়েছে কি, ওদের মুখটা হচ্ছে এই যে এইভাবে, এটাকে চঞ্চু বা বিগ বলে, ইংলিশে বিগ বলে, বিকে পরিণত হয়েছে। ঠিক আছে, এই যে বিগ বলে। ওদের মুখটা কি হয়েছে, এই যে এইভাবে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এরকম হলে দেখো এখন খাবার কি ইজিলি হচ্ছে, এরকম যদি একটু ধারালো টাইপের হয়, এবার কি এদের খাবার কি ইজিলি ধরা যাচ্ছে না? খাবার কি ইজিলি ধরা যাচ্ছে না? সেটাই বলছে যে ওদের চোয়ালে কোনো দাঁত থাকে না এবং এটা কিসে পরিণত হয়? চঞ্চুতে পরিণত হয় বা বিকে পরিণত হয়। ওকে, এরপরে এদের অস্থিগুলোতে হচ্ছে বায়ু গহ্বর পূর্ণ হয়। অস্থিগুলো কেমন হয়? বায়ু গহ্বর। যেমন আমাদের এই যে মাথায় এই অস্থিটা ফ্রন্টাল, এইটা কিন্তু বায়ুপূর্ণ অস্থি, মানে এই অস্থিটার ভিতরে বায়ু থাকে। সো যেই সব অস্থির ভেতরে বায়ু থাকে ওদের ওজন অনেক কম হয়। ওদের ওজন অনেক কই হয়? কম হয়। আমরা একটু আগেই বলতেছিলাম যে পাখিদের আসলে আসল টার্গেট হচ্ছে কি, দেহের ওজন কমানো। সো ওদের ওজন কমানো, যেহেতু আমাদের দেহের একটা অনেকখানি ওজন নিয়ে রাখে কি আমাদের অস্থিগুলা। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে কি, ওদের যে অস্থিগুলা থাকে এগুলা সব বায়ুপূর্ণ অস্থি থাকে, কারণ বায়ুপূর্ণ অস্থি অনেক হালকা হয়। বায়ুপূর্ণ অস্থি অনেক কি হয়? হালকা হয়। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি, এদের ফুসফুসের সাথে পাতলা বায়ুথলি থাকে। সো পাতলা বায়ুথলিটা কি করে? বায়ুগুলাকে, মানে ফুসফুসেরও যথেষ্ট ওজন হয়, সো ওদের বায়ুথলিটা হচ্ছে করে কি, ওরা যখন আকাশে উড়ে তখন হচ্ছে আকাশে, তোমরা জানো নাকি আমি জানি না, যত উপরের দিকে উঠবে তত অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। সো বেঁচে থাকার জন্য তো সব প্রাণীরই অক্সিজেন দরকার। সো তখন এরা করে কি, ওই যে বায়ুথলিতে যে বায়ুগুলা জমা করে রাখে ওইখান থেকে হচ্ছে ওরা অক্সিজেন গ্রহণ করতে পারে। এরপরে আছে এদের শব্দ সৃষ্টি করতে পারে, সিরিংস বলে। ঠিক আছে, আছে না, শুনছো না, এই যে কিছুদিন পরে বসন্ত শুরু হয়, কোকিল ডাকা শুরু করে, তাই না? বসন্ত এসে গেছে, আসবে আরো 4 মাস পরে আসবে। ঠিক আছে, তো এই যে বসন্তে যে পাখি ডাকে, ঠিক আছে, টিয়া পাখি ডাকে। আমি কিছুদিন আগে পড়তেছিলাম ফ্রান্সে বা ইতালিতে কোন একটা চিড়িয়াখানাতে 5টা টিয়া পাখি, হ্যাঁ, একই সাথে বড় হয়েছে, বুঝছো? ওরা মানুষজন আসলে, চিড়িয়াখানাতে মানুষজন আসলে মানুষজনদের গালাগালি করে একসাথে। হ্যাঁ, গালাগালি করে, গালাগালি করে তো করে, ওরা আবার নিজেরা গালাগালি করে নিজেরা হাসাহাসি করে। এত বড় খারাপ। ঠিক আছে, তো টিয়া পাখি হচ্ছে কি করে, কথা বলতে পারে যে, তো এগুলা শব্দ উৎপন্নের জন্য একটা বিশেষ অঙ্গ থাকে যেটাকে সিরিংস বলে, আমাদেরটাকে ল্যারিংস বলে, ওদেরটাকে সিরিংস বলে। ঠিক আছে, সো ওই যে ইতালি বা ফ্রান্সের ওই টিয়া পাখি গুলার মতো ওরা গালাগালি করে তো করে, আবার হচ্ছে নিজেরা হাসাহাসিও করে। কেমন ফাজিল ভাই, 5টা ছেলে, আমি শিওর। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এদের হচ্ছে দ্রুত বিপাকের জন্য আছে কার্যকর পরিপাক তন্ত্র, মানে এদের পরিপাক তন্ত্রটা হচ্ছে অনেক ফাস্ট, হচ্ছে খাবার পরিপাক করতে পারে, গিজার্ড থাকে। আমাদের পরিপাক তন্ত্র কিন্তু ফাস্ট পারে না, আমাদের কিন্তু খাদ্য হজম হইতে অনেক সময় লাগে, 8 থেকে 24 ঘন্টা। তো তুমি যখন খাবার খাও ওই খাবারটা হজম হইতে 8 থেকে 24 ঘন্টা সময় লাগে। এই কারণে দেখবা খেলোয়াড়রা যখন খেলে তখন হচ্ছে কিন্তু বসে ভাত খায় না, বাংলাদেশি প্লেয়াররা খায়, কিন্তু ওই খেলার মাঝখানে যখন ব্রেক হয় তখন দেখবা না কাউরে ভাত খাইতে,
কারণ ওই ভাতটা হজম হইতে 8 থেকে 24 ঘন্টা লাগবে। এই জন্য ওরা কি খায়, এনার্জি ড্রিঙ্কস খায়, গ্লুকোজ খায়, কারণ এগুলা কি সাথে সাথে হজম হয়ে যাইতে পারে, কারণ ওনাদের তো ইমিডিয়েট শক্তির দরকার। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি, ওদের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা পড়ছিলাম মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপের হৃৎপিণ্ড কি 3.5 বা অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, পাখির হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, আবার স্তন্যপায়ী হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, এরাই হচ্ছে প্রথম সমষ্ণ শ্রোণিত বা এন্ডোথার্মিক প্রাণী। আমি বলছিলাম যে 2 ধরনের প্রাণী দেখা যায়, একটা হচ্ছে একটোথার্মিক, একটা হচ্ছে এন্ডোথার্মিক। একটোথার্মিক হচ্ছে যাদের দেহের টেম্পারেচার বাহিরের টেম্পারেচারের সাথে উঠানামা করে, আর এন্ডোথার্মিক হচ্ছে যে বাহিরের টেম্পারেচার যাই থাকুক ভিতরের টেম্পারেচার ফিক্স, যেমন আমাদের। এটা সর্বপ্রথম দেখা যায় পাখিদের মধ্যে, এগুলাকে এন্ডোথার্মিক বা সমষ্ণ শ্রোণিত বলে। এদেরকে কি বলে, এন্ডোথার্মিক বা সমষ্ণ শ্রোণিত। আচ্ছা, এরপরে হচ্ছে এদের বাহিরের তাপমাত্রা, মানে এদের দেহের তাপমাত্রা বাহিরের তাপমাত্রার সাথে উঠানামা করে না। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখো, এদের গ্রীবা নৌকার কিলের মতো। নৌকার কিল কি, এই যে নৌকা, হ্যাঁ, এই যে নৌকার এই 2 মাথাকে বলে কিল, ঠিক আছে, নৌকার 2 মাথাকে বলে হচ্ছে কিল। তো এদের ঘাটটা ওই যে এস আকৃতির এবং নৌকার কিলের মতো, ঠিক আছে। নৌকার কিলের মতো হইলে হয় কি, বাতাস যখন আসে, বাতাস তখন ধরো এই যে নৌকার কিলের মতো, বাতাস যখন আসে বাতাস তখন 2 পাশ দিয়ে চলে যায়। তো এটা যদি এরকম হইতো আমাদের মতো, তাহলে বাতাসটা সরাসরি এসে লাগতো। আমি জানি না তোমরা জানো নাকি, যে যত উপরের দিকে উঠে তত হচ্ছে প্রেসার বাড়তে থাকে, ঠিক আছে। সো ওই উড়ার জন্য হচ্ছে ওদের উপরের প্রেসারের সাথে মিলিয়ে নিতে হয়। যেমন এই যে আমাদের যে মানে এই যে বিভিন্ন যে উড়োজাহাজ বলো, রকেট বলো, এগুলা কিন্তু সব পাখিদের দেহ থেকেই হচ্ছে তোমার ইন্সপায়ার্ড। মানে পাখিদের যে শেপ, যে এরোডাইনামিক শেপ, ওই শেপের থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু উড়োজাহাজের এইরকম শেপ, বুঝছো। তো উড়োজাহাজ যদি বাসের মতো বানাইলে কি সমস্যা ছিল, না বাসের মতো তো না, এত এরকম চোখা থাকে। এই কি পাখিদের থেকে এরোডাইনামিক্স গুলো আসছে, কাদের থেকে, পাখিদের থেকে। এটা আরো তোমাদের ফিজিক্স টিচাররা ভালো বলতে পারবে, বুঝতে পারছি। তো এই হচ্ছে আমাদের পাখি। তো এবার কমেন্ট ডাউন করে দিচ্ছি, কারো পাখি নিয়ে কোনো প্রশ্ন আছে? তোমার পাখি, আমার পাখি, কারো পাখি নিয়ে কোনো প্রশ্ন আছে? পাখি, তাই পাখি 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 পাখি। গাইস, কারো পাখি নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ছেলেরা একটা উত্তর দাও তো, তোমাদের পাখি আছে নাকি? তাই পাখি 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 পাখি। ভেন্ট্রিকল কি? ভেন্ট্রিকল মানে হচ্ছে খালি জায়গা, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। পাখির বৈশিষ্ট্য কি মানুষের থেকে উন্নত? না। ক্রুপ কি? ক্রুপ না, ক্রপ। ক্রপ, ক্রপ হচ্ছে আমাদের পাকস্থলীর মতো একটা জায়গা যেটার মধ্যে খাদ্য জমা থাকে। এটা আমরা ঘাস ফড়িং এর সময় ভালো করে পড়বো। প্রজাতির সংখ্যা মনে রাখতে হবে না। ভাইয়া, আমার টিয়া পাখি আছে। আচ্ছা, আরে সেরা, তোমার টিয়া পাখি হচ্ছে কথা বলতে পারে? ভাইয়া, শিখল লেখাতে কোন পাখি একটা? এটা এটা হচ্ছে, এ ভালো কথা বলছো তো, ওইটাও পাখি। ডাইনোসর কি এবিসের অন্তর্ভুক্ত ছিল? না। উড্ডয়ন মানে উড়া, উড়া। এগুলা কি নোট করব? এগুলা সব বইয়ে আছে। ভাই, আমি ভালুকের মতো উড়োজাহাজ বানাবো, বানাও, তোমাদের লাইফ তোমাদের রুল। টিয়া পাখি কি আসলেই কথা বলতে পারে? হ্যাঁ, পারে পারে পারে। তুমি শোনো নাই কখনো? সব পাখিরই কি সিরিংস আছে? হ্যাঁ, মোটামুটি সব পাখিরই আছে। ভাই, আমাদের অস্থিগুলা বায়ুপূর্ণ হলে আমরাও কি উঠতে পারতাম? না, তোমরা উঠতে পারতা না, কারণ তোমাদের তো ডানা নাই। ডানা থাকলে উঠতে পারতা। বেশি পাওয়ারের ঔষধ খেলে মাথা ঘুরায়, কি করা উচিত? খায়ও না। এটা তো আগের ক্লাসে পড়াইছেন, রাকিবুল ইসলাম। এটা বলে আগের কাছে পড়াইছি।
ভাইয়া অনিয়মিত হলে কি কিক করা হয়? বুঝি নাই। পাখিরা এত বুদ্ধিমান কেন হয়? কোন পাখি এত বুদ্ধিমান? তখন যে পাখিটার নাম বললেন ওইটা ছবি দেখান। আর্কিওপটেরিক্স দেখাই, দেখো। এই যে এরকম দেখা। লোড হচ্ছে না কেন? ওদের সাবান এত স্লো কেন? লোড হচ্ছে না। লোড হলে দেখাবো না। ওকে, আসো। এরপরে চলে যাই। যদি পাখিদের ফিলিংস থাকে তাহলে শুধু টিয়া আর ময়না পাখি কেন কথা বলতে পারে, বাকিরা কেন পায় না? সিরিংস, ফিলিংস না, সিরিংস। ও সিরিংস লেখছে ফিলিংস। সিরিংস, সিরিংস সবাইরই থাকে। সবাই কথা বলতে পারে বলতে সবাই শব্দ তৈরি করতে পারে। কথা বলা আর শব্দ তৈরি করার মধ্যে পার্থক্য আছে। সবাই কথা আর কি বলতে পারে না, আর শব্দ সবাই তৈরি করতে পারে। হ্যাঁ, আসো লাস্ট টপিক, সেটা হচ্ছে ম্যামালিয়া। মিয়া, ওই যে তোমরা হাউসফুল মুভি দেখছো? হাউসফুল মুভিতে থাকে ওই যে ইয়ে মাম্মা মিয়া, চাঙ্কি পান্ডে, ঠিক আছে? সেই মাম্মা মিয়া থেকে আসছে মাম্মা লিয়া। সেই মাম্মা লিয়া, মাম্মা লিয়া হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে মানে হচ্ছে যারা মায়ের বুকের দুধ পান করে বড় হয়। হ্যাঁ, আমরা আসলে যত উন্নত প্রাণী দেখি সবাই হচ্ছে ম্যামালিয়া। ঠিক আছে, আমরা যত উন্নত প্রাণী দেখি সবাই হচ্ছে ম্যামালিয়া। হ্যাঁ, ওকে। সো আসো ম্যামালিয়াদের কি কি বৈশিষ্ট্য থাকে? আসলে এদের বৈশিষ্ট্য আমাদের মুখস্থ করা লাগবে না, কারণ যাহাই আমাদের বৈশিষ্ট্য তাহাই এনাদের বৈশিষ্ট্য, যাহাই আমাদের বৈশিষ্ট্য তাই ম্যামালিয়াদের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো ম্যামালিয়াদের কি কি বৈশিষ্ট্য থাকে? আচ্ছা, একজন বলতেছে ভাইয়া বৈজ্ঞানিক নাম বলে দেন। হ্যাঁ, বলে দিব, কোনো সমস্যা নেই, টেনশন নিও না, সবই বলে দিব। সো ফার্স্টে তো হচ্ছে এরা সমষ্ণ শ্রেণীত, মানে হচ্ছে বাইরের টেম্পারেচারের সাথে বডি টেম্পারেচার উঠানামা করে না, বডি টেম্পারেচার ফিক্সড। আচ্ছা, এদের বিভিন্ন গ্রন্থি থাকে, যেমন এই যে আমাদের বিভিন্ন গ্রন্থি থাকে না, এই যে আরে গর্মগ্রন্থি, সেবাসিয়াস গ্রন্থি। আচ্ছা, সেবাসিয়াস গ্রন্থি হচ্ছে চোখে থাকে। ঠিক আছে, এটা চোখকে হচ্ছে তৈলাক্ত করে রাখে। এরা কি করে? চোখকে তৈলাক্ত করে রাখে, ফলে হচ্ছে চোখের ভিতরে কোন ওই যে ময়লা ধুলাবালি প্রবেশ করতে পারে না। আচ্ছা, এরপরে এদের দেহে লোম আছে, শুধু তিমি মাছের লোম নাই। ঠিক আছে, আচ্ছা, নীল তিমি কিন্তু হচ্ছে স্তন্যপায়ী, ওরে দেখলে মনে হয় না, কিন্তু ও স্তন্যপায়ী। আমি অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম, আচ্ছা তিমি মাছ যদি স্তন্যপায়ী হয়, ও এই স্তন্যপায়ীদের তো কি বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়, তাইলে তিমি মাছের বাচ্চা কিভাবে মায়ের বুকের দুধ খায়? মানে আমার মাথায় এটা ঘুরতেছিল। পরে কিছুদিন আগে আমি দেখলাম যে হয় কি, তিমি মাছের যে দুধ, হ্যাঁ, ওইটা হচ্ছে অনেক বেশি ঘন হয়, বুঝছো, অনেক বেশি ঘন হয়। তো ও করে কি, মা তিমি মাছ করে কি, বাচ্চার পাশে এসে ওই দুধটাকে হচ্ছে বডি থেকে বের করে দেয়। বের করে দিলে হয় কি, ওই দুধটা যেহেতু অনেক ঘন, সো এটা হচ্ছে পানির সাথে মিশে যায় না। দুধটা যদি কম ঘন হইতো ও পানির সাথে মিশে যেত, সো বাচ্চা না খেতে পারে মারা যেত। কিন্তু দুধটা অনেক ঘন হওয়ার কারণে দুধটা হচ্ছে যেখানে ত্যাগ করে ওইখানেই থেকে যায়। এরপরে বাচ্চা তিমি এসে হচ্ছে ওই দুধটা হচ্ছে খেয়ে ফেলে। বুঝতে পারছো? ওকে, এরপরে হচ্ছে এদের যে স্তন গ্রন্থি থেকে খরিত মাতৃদুগ্ধে নবজাতক শিশু পালিত হয়। এদের বহিকর্ণে পিনা থাকে এবং মধ্যকর্ণে তিনটা ক্ষুদ্রাস্থি থাকে। আচ্ছা, বহিকর্ণে পিনা হচ্ছে এই যে এটাই পিনা। ঠিক আছে, যে কান ধরে হচ্ছে তো মানে তোমার টিচার টেনে পিটাই তো, এটাই হচ্ছে পিনা। আর তিনটা ক্ষুদ্রাস্থি থাকে, আমাদের কানের ভিতরে কিন্তু তিনটা ছোট ছোট অস্থি থাকে, বুঝছো? আমি নামগুলো একটু বলে দিচ্ছি, মনে রাখো, সামনে লাগবে আমাদের, পড়বো আমরা। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ঠিক আছে,
সো মধ্যকর্ণে হচ্ছে এই আমাদের কানের ভিতরেও কিন্তু এই কানে তিনটা অস্থি আছে। তো সব স্তন্যপায়ীরই থাকে, নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। আচ্ছা, এরপরে এদের অক্সিপিটাল কন্ডাইল দ্বারা করোটি মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। তো সবাই হচ্ছে ঘাড়ে হাত দাও, এই যে ঘাড়ে পিছনে, এখানে হাত দাও, এখানে হাত দিলে দেখবে একটা উঁচা জায়গা আছে, ঠিক আছে? সবাই ঘাড়ে হাত দাও, ঘাড়ে হাত দিলে দেখবে একটা উঁচা জায়গা আছে। তো আমাদের এই যে মাথায় যে অস্থিটা, এটাকে বলে করোটি, এই পুরাটাকে একসাথে বলে করোটি, এই যে মাথায় যে অস্থিটা। আর এই যে পিছনে, এই যে আমাদের যে মেরুদণ্ড শুরু এখান থেকে, এটা তো মেরুদণ্ড বলে। সেই যে আমাদের মাথা আর মেরুদণ্ড কানেক্টেড থাকে যেটা দ্বারা, এই উঁচু জায়গাটা, এটাকেই বলে অক্সিপিটাল কন্ডাইল। এটাকে কি বলে? অক্সিপিটাল কন্ডাইল। আমাদের মাথা মানে করোটি মেরুদণ্ডের সাথে যে অংশ দ্বারা যুক্ত থাকে ওটাকে বলে অক্সিপিটাল কন্ডাইল। এই যে এই অস্থিটাকে বলে অক্সিপিটাল, ওইখান থেকে আসছে হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল, ঠিক আছে? এরপরে ডায়াফ্রাম থাকে, 9-10-এ পড়ছো, ওই যে মধ্যচ্ছদা, যেটা দিয়ে হচ্ছে বক্ষ গহ্বর আর উদর গহ্বর আলাদা থাকে। বক্ষ গহ্বর হচ্ছে এই যে বুক, উদর গহ্বর হচ্ছে এই যে পেট, এরা দুইজন হচ্ছে আলাদা থাকে। এটাকে বলে হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, 9-10-এ পড়ছো। ওকে, এরপরে হচ্ছে এদের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে উট। উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আমরা এটা সামনে গেলে আরো পড়বো। আচ্ছা, এদের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, উন্নত রক্ত সংবহন উন্নত এবং দ্বিচক্রীয় সংবহন দেখা যায়। দ্বিচক্রীয় সংবহনটা কি এটা আমরা সামনে পড়বো, রক্তের চ্যাপ্টারে অনেক কিছু আছে, তখন পড়বো, প্যারা নিও না। নিষেক অভ্যন্তরীণ এবং সকলেই হচ্ছে বাচ্চা প্রসব করে। মানে এই পর্বে সবাই হচ্ছে কি করে? বাচ্চা প্রসব করে। অন্যরা যেমন ডিম পারে এরকম না, আমাদের এই মানে স্তন্যপায়ীদের হচ্ছে বাচ্চা হচ্ছে মায়ের পেটে বড় হয় এবং ওইখান থেকে হচ্ছে বাচ্চাকে বের করে দেওয়া হয়, বাচ্চা প্রসব করে। এরপরে হচ্ছে স্তন্যপায়ীরা বেশিরভাগই হচ্ছে স্থলচর, কিছু আবার পানিতেও থাকে, হ্যাঁ, আবার কেউ উঠতেও পারে, যেমন বাদুড়, ঠিক আছে? আচ্ছা, সো স্তন্যপায়ীদের সবারই হচ্ছে মোটামুটি 4টা পা থাকে, যেমন বিড়াল বলো, কুকুর বলো, গরু, ছাগল। আমাদের কি সামনের অগ্রপদ 2টা হচ্ছে কিসে পরিণত হয়? হাতে পরিণত হয়, হ্যাঁ। তাইলে ভাইয়া তিমির তো আর পা থাকে না, তাইলে তিমিতে কিসে পরিণত হয়? তোমরা মনে রেখো, তিমিতে এই যে অগ্রপদ ফ্লিপারে পরিণত হয়। তিমিতে অগ্রপদ ফ্লিপারে পরিণত হয়, ফ্লিপার। তাহলে ভাইয়া বাদুড়ে বাদুড়ে কিসে পরিণত হয়? বাদুড়ে অগ্রপদ 2টা হচ্ছে ডানায় পরিণত হয়, কিন্তু বাদুড়ের ডানা হচ্ছে পাখির ডানার থেকে একটু ভিন্ন, তো এটাকে বলা হয় হচ্ছে প্যাটাজিয়াম। বাদুড়ের ডানাকে বলে প্যাটাজিয়াম। বাদুড়ের ডানাকে কি বলে? বাদুড়ের ডানাকে বলে হচ্ছে প্যাটাজিয়াম। তাহলে দেখো, এই সব প্রাণীরই হচ্ছে 4টা করে পথ থাকে, মানে স্তন্যপায়ীদের সবারই হচ্ছে কয়টা করে? 4টা করে পথ থাকে। এর মধ্যে মানুষের সামনের 2টা হাতে পরিণত হয়, তিমিরটা হচ্ছে ফ্লিপারে পরিণত হয়, যেটা দ্বারা হচ্ছে ওরা সাঁতার কাটে, দেখবা তিমির হচ্ছে এভাবে আছে, ঠিক আছে? আর বাদুড়ের ক্ষেত্রে, বাদুড় তো উড়ে, হ্যাঁ, বাদুড়ের ক্ষেত্রে ডানা বা যেটাকে প্যাটাজিয়াম বলে, হ্যাঁ, বাদুড়ের ক্ষেত্রে এটাকে কি বলে? প্যাটাজিয়াম বলে। তো এই হচ্ছে বেসিক্যালি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য তোমাদের মুখস্থ রাখা লাগবে না, কারণ এটা মানুষের যা বৈশিষ্ট্য তাহাই স্তন্যপায়ীর বৈশিষ্ট্য। এখন স্তন্যপায়ীর হচ্ছে 3 প্রকার, এটা আগের বইয়ে ছিল না, নতুন বই অ্যাড করছে। সেটা হচ্ছে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া, হ্যাঁ। সো প্রোটোথেরিয়া আর মেটাথেরিয়া হচ্ছে নিম্ন শ্রেণীর স্তন্যপায়ী, আর ইউথেরিয়া হচ্ছে উচ্চ শ্রেণীর স্তন্যপায়ী। সো আসো একটু দেখি। সো প্রোটোথেরিয়া এর উদাহরণ হচ্ছে এই যে প্লাটিপ্লাস। এটা কোথায় থাকে জানো? কোথায় থাকে জানো? জানো, অস্ট্রেলিয়াতে। প্রোটোথেরিয়ার প্রাণীগুলা শুধুমাত্র পাওয়া যায় হচ্ছে অস্ট্রেলিয়াতে। সেম গোজ ফর মেটাথেরিয়া। মেটাথেরিয়াতেও দেখবো এদের প্রাণীগুলা শুধুমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আর ইউথেরিয়া হচ্ছে পুরো পৃথিবীতে পাওয়া যায়। সো প্রোটোথেরিয়ার উদাহরণ হচ্ছে এরকম প্লাটিপাস। সো এদের দেহে পরিপাক
রেচন, জনন, এদের দেহে পরিপাক, রেচন, জননের জন্য একটা সিঙ্গেল নালী থাকে, বুঝছো? এদের দেহে পরিপাক, রেচন এবং জননের জন্য এরকম একটা সিঙ্গেল নালী থাকে। আমাদের যেমন পরিপাক নালী আলাদা, রেচন নালী আলাদা, জনন নালী আলাদা, সব আলাদা না? বাট এদের হচ্ছে পরিপাক, রেচন এবং জননের জন্য একটা সিঙ্গেল নালী থাকে, যেটাকে বলা হয় মনোট্রিম। মনে রেখো, পরীক্ষা আসে। মনোট্রিম থাকে নিচের কোনটিতে? প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া, ইউথেরিয়া, সবগুলো। তাহলে মনোট্রিম কি? পরিপাক, রেচন, জননের জন্য একটা সিঙ্গেল নালী থাকে। এরা হচ্ছে ডিম পারে, ডিম প্রসব করে, ডিমের ভিতরেই বাচ্চা থাকে, মুরগির মতো। ঠোঁট হচ্ছে টুনডাকার। টুনডাকার ঠোঁট কি? টুনডাকার ঠোঁট হচ্ছে ডোনাল্ড ডাক, চিনো? দাঁড়ান দেখাই। ডোনাল্ড ডাক, ডোনাল্ড ডাক, ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড, আরে ট্রাম্প চলে আসছে, দেখো, ডোনাল্ড ডাক। এই এই সেই যে ডোনাল্ড ডাকের সামনে এই যে ওর যে ঠোঁট আছে না, হ্যাঁ, এই যে ডোনাল্ড ডাকের যে ঠোঁট না, এই যে এরকম দেখতে, ব্রম 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 ব্রম, এরকম দেখতে। এটা কি বলে? তুন্ডাকার। তো এইখানে ছবি আছে, বাট আসলে ছবিতে বোঝা যেতেছে না, তাই হচ্ছে আমি এটা ইয়ে করলাম। এই যে ওদের ঠোঁট হচ্ছে এরকম, এরকম ঠোঁটকে বলে তুন্ডাকার ঠোঁট। হ্যাঁ, ওকে। এদের কোনো স্তনবৃন্ত, দাঁত, বহিকর্ণ থাকে না, মানে এদের কোনো দাঁত থাকে না, এদের কোনো কানের বাহিরের অংশ থাকে না, এবং এদের কোনো স্তনবৃন্ত থাকে না। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসো মেটাথেরিয়া। মেটাথেরিয়ার উদাহরণ হচ্ছে এই যে, চিনো অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে কি বলে? ক্যাঙ্গারু। এই হচ্ছে ক্যাঙ্গারু। তোমরা জানো অস্ট্রেলিয়ায় যত মানুষ আছে তার থেকে বেশি ক্যাঙ্গারু আছে। অস্ট্রেলিয়ানে আরেকটি ইন্টারেস্টিং কথা আছে। তোমরা কি ইমু পাখি চিনো? ইমু, ইমু উট পাখির মতো দেখতে, ইমু পাখি। অস্ট্রেলিয়াতে একবার হচ্ছে এত পরিমাণে ইমু পাখি বেড়ে গেছিল যে সরকার হচ্ছে ইমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। লিটারেলি সরকার হচ্ছে ইমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী। তোমরা চাইলে হচ্ছে ফার্দার অ্যাসেস করতে পারো। লেখো যে অস্ট্রেলিয়াতে ইমু পাখি একবার অনেক বেড়ে গেছিল, পরে ওরা ইমু পাখির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ওই যুদ্ধের রেজাল্ট কি যদি আমি জানি না। হ্যাঁ, আচ্ছা। সো এই মেটাথেরিয়া, এরা হচ্ছে, এদের অমরা থাকে, এদের মার্সুপিয়াম থলি থাকে। মার্সুপিয়াম থলি হচ্ছে ওই যে ক্যাঙ্গারু পেটে বাচ্চা পালে না, অনেক উপজাতি মানুষজনকে দেখবা, আমাদের এখানে উপজাতি মানুষজন আছে, ওনারা মহিলারা তো হচ্ছে অনেক কাজ করে বেশি, তো ওনারা করে কি, বাচ্চাকে হচ্ছে পেটের এইখানে হচ্ছে একটা থলির মতো থাকে, ওইটার মধ্যে বেঁধে নেয়। আমরা তো বাচ্চাকে কোলে নেই, ওরা কোলে নেয় না, ওরা বাচ্চাকে হচ্ছে পেটে, আচ্ছা, ওই যে বিদেশিরা দেখবা হচ্ছে ওই যে কালো কালার একটা ইয়ে দিয়ে বাচ্চাকে বেঁধে নেয়। তো এটা আসছে আসলে ক্যাঙ্গারুর থেকে। ক্যাঙ্গারুর পেটের মধ্যে হচ্ছে একটা পাউচ থাকে, বা মানে পকেট থাকে, ওই পকেটের মধ্যে হচ্ছে বাচ্চাটা থাকে। এই পকেটটা কি বলে? হচ্ছে মার্সুপিয়াম থলি। এই পকেটটা কি বলে? পকেটটা কি বলে? হচ্ছে মার্সুপিয়াম থলি, বুঝছো? এরপরে হচ্ছে এদের দুইটা জরায়ু এবং দুইটা যোনি থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে এদের স্তন গ্রন্থি, স্তনবৃন্ত সহ স্তন গ্রন্থি থাকে। ওকে, এরপরে আসে হচ্ছে ইউথেরিয়া। ইউথেরিয়া হচ্ছে আসলে আমরা স্তন্যপায়ী বলতে যা বুঝি, ঠিক আছে, মানে মানুষ, গরু, ছাগল যা আছে সবই হচ্ছে ইউথেরিয়া। এরা হচ্ছে প্রকৃত অমরা থাকে, এদের ভ্রূণ জরায়ুতে থাকে যেমন আমাদের, এদের একটা যোনি থাকে, এদের শুক্রাশয় থাকে স্ক্রোটাল থলিতে। ঠিক আছে, তো এই হচ্ছে ইউথেরিয়া। এগুলা পরীক্ষায় আসে না, জাস্ট জেনে রাখো প্রোটোথেরিয়া কি, মেটাথেরিয়া কি এবং ইউথেরিয়া কি। ওকে, আচ্ছা, এইবার আসো, এইবার কিছু স্ক্রিনশট তোলো। সো এই যে ভাইয়া বলতেছিলাম এতক্ষণ, অনেকগুলো ইনফরমেশন এখানে স্ক্রিনশট আকারে নিয়ে নিও। একটু এই যে লিখো, এই যে দেখো, মাছ, হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, অ্যামফিবিয়া 3 প্রকোষ্ঠ, রেপটিলিয়া 4 প্রকোষ্ঠ, এবিস মানে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, অ্যাবিস 4 প্রকোষ্ঠ, ম্যামালিয়া 4 প্রকোষ্ঠ। এটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরে দেখো, এই সব পার্থক্যটা বইয়েও আছে, তাও আমরা এখানে একবার দিয়ে দিছি যে বিভিন্ন শ্রেণীর প্রাণী বৈশিষ্ট্যের মধ্যে একটা তুলনামূলক কি আর কি।
সো এটা একটা রিডিং দিয়ে নিও, এগুলা সব পড়ানো হয়েছে আলাদা আলাদা করে, এখন জাস্ট একসাথে দেওয়া আছে, এটা বইও আছে, এই যে আরো আছে এখানে। আচ্ছা, এরপরে দেখো এই পর্বে সকল পর্বের প্রাণীদের চল সরি চলন অঙ্গ না, এটা ইয়ে হবে। আচ্ছা, এগুলা হচ্ছে চলন অঙ্গ, হ্যাঁ, এই যে এটাও হচ্ছে চলন অঙ্গ, তো এখানে সব একসাথে হয়ে গেছে। সো এই পুরাটা হচ্ছে চলন অঙ্গ, বিভিন্ন প্রাণীদের চলন অঙ্গ, চলন অঙ্গ, হ্যাঁ, যেমন এই যে অ্যানিলিডাদের সিটি, ট্যাকানোডার্মাটাদের নালিকা পদ, আর্থ্রোপোডাদের পারডানা, ভার্টিব্রাটাদের পাখনা পদ, আর এইগুলা হচ্ছে সব রেচন অঙ্গ। এগুলো হচ্ছে সব রেচন অঙ্গ। প্লাটিহেলমিনথেসদের রেচন অঙ্গ শিখাকোষ, অ্যানিলিডাদের নেফ্রিডিয়া, আর্থ্রোপোডাদের মালপিজিয়ান নালিকা, কর্ডাটাদের মালপিজিয়ান বডি, ইউরোকর্ডাটাদের প্রোটোনেফ্রিডিয়া। ঠিক আছে, সেটা একটা স্ক্রিনশট তো নাও। আচ্ছা, লেখাই আছে রেচন অঙ্গ। ওকে, আচ্ছা, এরপরে আছে কোন পর্বের প্রাণীরা কি নামে পরিচিত, এটারও একটা স্ক্রিনশট তুলে নাও। পরিফেরাদের বলে ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ, নিরারিয়াদের বলে সামুদ্রিক রেইন ফরেস্ট, প্লাটিহেলমিনথেসদের বলে চ্যাপ্টা কৃমি, নেমাটোডাদের বলে নলাকার প্রাণী গোল কৃমি বা সুতা কৃমি, অ্যানিলিডাদের বলে অঙ্গুরিমাল প্রাণী, আর্থ্রোপোডাদের বলে সন্ধিপদী প্রাণী, মলাস্কাদের বলে নরম দেহি বা কম্বোজ প্রাণী, একাইনোডার্মাটাদের বলে কণ্টক ত্বক বা কাটাময় ত্বকযুক্ত প্রাণী, কর্ডাটাদের বলে মেরুদণ্ডী প্রাণী। সো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিছো। আরো আছে, ইউরোকর্ডাটাদের বলে সাগর ফোয়ারা, সেফালোকর্ডাটাদের বলে ভল্লাকার বা বল্লমাকার প্রাণী, ভার্টিব্রাটাদের বলে ক্রেনিয়াটা, মিগজিনিদের বলে হ্যাক ফিশ, সেফালোস্পিডোমরফিকে বলে ল্যাম্প্রে, অ্যাক্টিনোপটেরেজিকে বলে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, সার্কোপটেরেজিকে বলে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, আর প্রোটোকর্ডাটাদেরকে বলে আদিম কর্ডাটা। স্ক্রিনশট তুলে নিছো আই হোপ। ওকে, সো এরপরে আমরা হচ্ছে সিকিউ প্র্যাকটিস করব। আমাদের এই চ্যাপ্টার শেষ ভাইয়া, ওই আগের ক্লাসে শেষ করতে পারি না দেখে কিছু বাকি ছিল, যদি এমসিকিউ হয়েছিল। তো কারো কোনো প্রশ্ন আছে গাইস? কারো কোনো প্রশ্ন থাকলে করো, এরপরে একটু ছোট্ট একটা ব্রেক দিব, তারপরে আমরা হচ্ছে সিকিউ সলভ শুরু করব। মোসাম্মদ ফাতেমা বলছে ভাইয়া আমার কমেন্ট পড়েন না কেন, এই যে পড়ে ফেললাম। আমার বোনের এপিলেপসি, এটা কি সারবে? আল্লাহ, এপিলেপসি, তুমি ভালো ডাক্তার দেখাও। ভাইয়া কোন পতঙ্গ অতিরিক্ত থাকা পাখি কথা বলতে পারে? সিরিংস, ও কোনটা? এক্সট্রা না, ওই সিরিংস এর থ্রুই কথা বলতে পারে। এসএস নিব, এসএস নিতে পারো না ভাই, আমি কোনো কিছু পড়িনি ভালোভাবে, আমি এখন কি করব? পড়া শুরু করো, এখনো সময় আছে, অনেক সময়, পড়া এখন শুরু করলেও ভালো মতো পারবা। সিরিংস দেখতে কেমন? নেটে সার্চ দাও, পাবা। স্কেচ ফ্যাবে কিভাবে ইমেজ দেখে? তুমি জাস্ট স্কেচ ফ্যাবে ঢুকবা, ঢুকে তোমার যা দেখার দরকার ওইটা ইংলিশে সার্চ দিবা। হ্যাকফিশ কি? ওই তুমি মনে হয় মাছের ক্লাসটা করো না আপু। পরিফেরা, পরিফেরার থেকে আসলে খুব কম প্রশ্ন আসে, বুঝছো? প্রশ্ন একটাই, মাথায় কিছু থাকে না, বারবার পড়ো তাহলে মাথায় থাকবে। ভাইয়া ডাইনোসর কি উঠতে পারতো? না না, ডাইনোসর উঠতে পারতো না, কে বলছে ডাইনোসর উঠতে পারতো? আল্লাহ, পাগল হয়ে গেছো তোমরা, ডাইনোসর উঠতে পারতো না। ওয়ান শট ক্লাস দিবেন নাকি? দিয়ে দিব, কি আছে জীবনে। ভাইয়া লম্বা কিভাবে হবে? ঝুলতে থাকো, বাসার মধ্যে একটা উপরে ইয়ে লাগে, ওটাতে ঝুলতে থাকো। আর্কাইভ ক্লাস কি অ্যাপে পাবো? হ্যাঁ হ্যাঁ, অ্যাপে পাবা। ভাইয়া হাঁসের হাঁসের ঠোঁটকে টুন্ডাকার, হ্যাঁ হাঁসের ঠোঁট টুন্ডাকার। এসএসসি তে ইমপ্রুভ দেওয়া ভালো হবে, অনিয়মিত হলে কি সমস্যা হয়? দিতে পারো, তোমার যদি মনে হয় তুমি এসএসসি তে আরো ভালো করতে, তাহলে তুমি ইমপ্রুভ দিতে চাইলে। কোরিয়ন কি? কোরিয়ন হচ্ছে আমাদের ভ্রূণের আবরণ, ভ্রূণের এক ধরনের আবরণকে কোরিয়ন বলে। আচ্ছা, আমরা যা পড়াই ভাইয়া, বুঝছো, এখানে সবই বইয়ে থাকে, কিছু এক্সট্রা জিনিস যেগুলো বইয়ে থাকে না, ওগুলো আমরা বলে দেই যে এটা বইয়ে নাই, এটা লিখে রাখো। হ্যাঁ, সো ওইটা শুনবা। মিক্সিনি কি পয়জনিয়াস? না, মিক্সিনি পয়জনিয়াস না। ডাইনোসর কি সরীসৃপ ছিল? হ্যাঁ, ধরা হয় ডাইনোসর সরীসৃপ ছিল। আচ্ছা, তো আমরা এরপরে হচ্ছে সিকিউ সলভ করব। সিকিউ সলভ করার আগে হচ্ছে একটু ব্রেক দিচ্ছি। হ্যাঁ, সো আমরা হচ্ছে 9:45 বাজে, তো একটু ব্রেক দিচ্ছি। হ্যাঁ, এরপর আবার ক্লাস শুরু করছে।
এক্সাক্ট 10টায় ক্লাস শুরু করছি। হ্যাঁ, তারপরে আর অল্প বাকি, এরপরে আমাদের আর একটা ক্লাস আছে এই চ্যাপ্টারের, যেখানে আমরা মেডিকেলের প্রশ্ন, ঢাকা ভার্সিটির কোশ্চেন গুলা দেখবো। ঠিক আছে? আচ্ছা, আর স্লাইড পেয়ে যাবা, স্লাইড তো তোমাদের ইয়ে শেষে দেওয়াই হবে। আমি কমেন্ট অফ করে দিচ্ছি, 10-15 মিনিট পর আবার দেখা হচ্ছে। হ্যাঁ।
আমি পুইলা যাই আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। তো চলো আমরা এবার হচ্ছে কিছু সিকিউ সলভ করি। হ্যাঁ, আচ্ছা। সো দেখো এই চ্যাপ্টার থেকে কেমন সিকিউ আসে। চলো, তো ফার্স্টে দেখো ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড। হ্যাঁ, সো ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড দুই জায়গাতেই আসছে। একটা হচ্ছে দেখো সৃজনশীলটা কি বলছে, ফার্স্ট হচ্ছে হাঙর, ইলিশ আর আর দিছে। হ্যাঁ, সো আর কি হইতে পারে দেখি ফার্স্টে বলো তো, আগে আমরা হচ্ছে উদ্দীপকটাকে ফিক্স করি। বলো তো আর কি বলছে, আর দিয়ে কি বলছে বলো, কি হইতে পারে আর? ইয়েস, আর দিয়ে বোঝাইছে হচ্ছে সার্কোপটেরিজি বা ওই যে সিলাকান্ত, লাংফিশ, এগুলা। হ্যাঁ, সিলাকান্ত, লাংফিশ, ঠিক আছে। সো আসো, হাঙর, ইলিশ আর হচ্ছে, আচ্ছা তাহলে হাঙর হচ্ছে কি তোমার কন্ড্রিকথিস, ইলিশ হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি, ওকে। তাহলে ফার্স্টে বলছে উদ্দীপকের প্রাণী দুটি একই ধরনের নয় কেন। ঠিক আছে, মানে হাঙর আর ইলিশ একই টাইপের নয় কেন, ফার্স্টে আমাদের কাছে এইটা জানতে চাইছে। সো আচ্ছা, সো 3 মার্কের কোশ্চেনে বলছে হাঙর আর ইলিশ। আচ্ছা, সো তাহলে ফার্স্টে হচ্ছে কি, হাঙর হচ্ছে কন্ড্রিকথিস, আর ইলিশ হচ্ছে অ্যাক্টিনোপটেরেজি। আমরা হচ্ছে কি করব, সো আমরা হচ্ছে কি করব, সরি, আচ্ছা। সো হাঙর হচ্ছে, আচ্ছা, সো আমরা কি করব, আমরা পার্থক্যের বিষয় দিয়ে এদের মধ্যে পার্থক্য লিখব। ঠিক আছে, পার্থক্যের বিষয়, এদের মধ্যে পার্থক্য লিখব। কার মধ্যে? কন্ড্রিকথিস আর অ্যাক্টিনোপটেরেজির মধ্যে। তো ভাই তোমাদেরকে পড়াইছিলাম না যে হচ্ছে তোমার এই যে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি, এই তিনটার মধ্যে ভাইয়া তোমাদেরকে পার্থক্য পড়াইছিলাম, মনে আছে? সো ওইখান থেকে জাস্ট হচ্ছে কন্ড্রিকথিস আর অ্যাক্টিনোপটেরেজিটা লিখবা। আচ্ছা, অনেকে বলছো ভাইয়া এখান থেকে আমি ধরতে পারি না। সো যেটা হবে, তুমি যখন বারবার বারবার পড়বা তখন হচ্ছে তোমার অটোমেটিক মনে থাকবে। প্রথমে একটু মনে রাখতে কষ্ট হবে, একটু সময় লাগবে, একটু সময় দাও। ভাইয়া যে পার্থক্যগুলো পড়াইছি, উদাহরণগুলো ভালো করে মনে রাখো, পার্থক্যের সাথে মিলাও, সবকিছু পার্থক্যের থেকে মনে থাকবে। ঠিক আছে, পার্থক্যের সাথে মিলাও এবং হচ্ছে সবগুলা হচ্ছে তোমাদের ইনশাল্লাহ মনে থাকবে, প্যারা নিও না। ঠিক আছে, সো পার্থক্যের বিষয় কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, বা তোমরা এখানে হচ্ছে ওই যে তরুণাস্থিময় মাছ, অস্থিময় মাছ, এই এই হিসাবেও লিখতে পারো। তোমরা হচ্ছে এখানে কি করতে পারো, তরুণাস্থিময় মাছ, অস্থিময় মাছ এই হিসেবেও লিখতে পারো, কারণ কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ,
আর অ্যাক্টিনোপটেরেজি হচ্ছে অস্থিময় মাছ। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে বলছে যুক্তি সহ আর এর স্থানের একটি প্রাণীর নাম লিখো। সো আর এর স্থান কোনটা? আর হচ্ছে সার্কোপটেরেজে, প্রাণী হচ্ছে সিলাকান্থ লাংফিশ। ঠিক আছে, সিলাকান্থ লাংফিশ। সো এই আর চিহ্নিত স্থানে আমরা কি করব, তাহলে বেসিক্যালি সার্কোপটেরেজির বৈশিষ্ট্য লিখব। আমরা কি করব, এখানে সার্কোপটেরেজির বৈশিষ্ট্য লিখব। ঠিক আছে, আর বুঝলে, আর বুঝলাম কিভাবে, এটা হাঙর ইলিশ এরপরে টার কি হবে, সার্কোপটেরেজি হবে, এটাই নিয়ম, এভাবেই হয়। ঠিক আছে, হাঙর ইলিশ আর দিয়ে যদি এরপরে যদি লেখা থাকতো এস কিউ, পি কিউ আর এস যদি লেখা থাকতো, তাহলে এস মানে আমরা ধরতাম উভচর, এরপরে যদি টি লেখা থাকতো তাহলে আমরা ধরতাম সরীসৃপ। বুঝতে পারছো? হ্যাঁ, আমার জার্সি নাম্বার বানান ভুল আছে আমি জানি। আচ্ছা, সো এই হচ্ছে বেসিক্যালি আমরা এখানে কি লিখবো, সার্কোপটেরেজির বৈশিষ্ট্যগুলা লিখবো। সো ভাইয়া তোমাদেরকে যে হচ্ছে ইয়েটা পড়াইছিলাম, ভাইয়া তোমাদেরকে যেই হচ্ছে পার্থক্যটা পড়াইছিলাম, ওই পার্থক্যের মধ্যে 3টা পোর্শন ছিল, কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরেজি, সার্কোপটেরেজি। সো ওইখানে আগের কোশ্চেনে তো তোমরা কন্ডিকথিস আর অ্যাক্টিনোপটেরেজির মধ্যে পার্থক্য লিখছো, এই কোশ্চেনে হচ্ছে জাস্ট সার্কোপটেরেজির বৈশিষ্ট্যগুলা লিখে দিবা। সো দেখো, একটা পার্থক্যের ছক থেকে পুরা একটা সৃজনশীল চলে আসছে, দেখছো? একটা পার্থক্যের ছক থেকে হচ্ছে তোমার পুরো একটা সৃজনশীল চলে আসছে। সো তোমরা কি করবা, এই জন্য তোমরা হচ্ছে এই যে যে পার্থক্যের ছকটা আছে খুব ভালো করে পড়তে হবে। দেখো, জাস্ট একটা পার্থক্যের ছক থেকে 2টা বোর্ডে একটা সৃজনশীল চলে আসছে। আমি তোমাদেরকে কেন বলছি পার্থক্যগুলো ভালো করে পড়তে, এবার বুঝতে পারছো? আমি তোমাদেরকে কেন বলছি পার্থক্যগুলো ভালো করে পড়তে, এবার বুঝতে পারছো? ওকে, আসো। সো এরপরে কি, এরপরে সৃজনশীলটা দেখি, চলো। সো এইবার হচ্ছে বলছে তানজিম স্যার, মানে তোমাদের তানজিম স্যার, অপ্রকৃত দেহগহ্বর বিশিষ্ট পর্বের প্রাণী। অপ্রকৃত দেহগহ্বর, অপ্রকৃত দেহগহ্বর, দেহগহ্বর মানে সিলম, অপ্রকৃত সিলম কাদের থাকে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এদের। হ্যাঁ, বিশিষ্ট পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন এবং পরবর্তীতে তিনি টেট্রাপোডার 2টি শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর মধ্যে তুলনা করলেন। দেখো, যথেষ্ট কঠিন কোশ্চেন। দিনাজপুর বোর্ডের কে কে আছো এখানে? দিনাজপুর বোর্ডের কারা আছো এখানে? দেখো তোমাদের কত কঠিন কোশ্চেন করছে। সো টেট্রাপোডা, টেট্রাপোডা মানে হচ্ছে 4 পা। সো 2টি শীতল রক্ত, শীতল রক্ত কারা কাদের কাদের থাকে, পাখি ও স্তন্যপায়ী। ঠিক আছে, কিভাবে ধরছি বুঝতে পারছো? কিভাবে ধরছি বুঝতে পারছো? যে হচ্ছে কি, অপ্রকৃত দেহগহ্বর মানে হচ্ছে তোমার ওই যে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট পর্বের প্রাণী। অন্য কালি ইউজ করি, অ্যাসিলোমেট ঠিক আছে, সো অপ্রকৃত দেহগহ্বর। আর টেট্রাপোডা 2টি শীতল রক্ত বিশিষ্ট, মানে 4 পা, পাখি, স্তন্যপায়ী, এইগুলা। হ্যাঁ, সো আসো ফার্স্ট কোশ্চেন দেখি। উল্লিখিত প্রথম আলোচিত পর্বটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সেহানি তো ভেজাল। অপ্রকৃত দেহগহ্বর বিশিষ্ট পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন। এখন সমস্যা হচ্ছে এখানে তো পর্ব অনেকগুলা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। ঠিক আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। ও সরি, এটা শীতল রক্ত তো এদের না, শীতল রক্ত হচ্ছে
উভচর আর সরীসৃপ, সরি সরি, ঠিক আছে, উভচর ও সরীসৃপের। হ্যাঁ, আমি টেস্ট করলাম যে তোমরা পারো নাকি, ভেরি গুড। আচ্ছা, আর অপ্রকৃত দেহগহ্বর আসলে, অপ্রকৃত দেহগহ্বর হচ্ছে সিউডোসিলোমে। ভেরি গুড, তোমরা ধরতে পারছো। আমি ইচ্ছা করে ভুল লিখে দেখলাম যে তোমরা ধরতে পারো নাকি। এই যে একটু আগে যে আমাকে বলতেছিলা যে ভাইয়া আমরা তো ধরতে পারতেছি না, ধরতে পারি না, ধরতে কষ্ট হয়, এই যে ধরতে পারছো না, আমি ইচ্ছা করে যে ভুল লিখছি, বাট তোমরা ধরতে পারছো যে আচ্ছা ভাইয়া ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, যখন ফার্স্টে সৃজনশীল আসবে তখন আমাদের কি করতে হবে, প্রথমে সৃজনশীলটা ভালো করে পড়তে হবে। কি করতে হবে, প্রথমে সৃজনশীলটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, তোমাদেরকে কমেন্ট অন রাখলে তোমরা এত পাকনামি করো কি জন্য? কমেন্ট অফ করে দিচ্ছি। আচ্ছা, সো সিউডোসিলোমেট হচ্ছে অপ্রকৃত দেহগহ্বর, সিউডোসিলোমেট, তার মানে এখানে কার কথা বলছে, নেমাটোডার কথা বলছে, তাই না? সো নেমাটোডারা কি করে, ওই যে ভাইয়া পড়াইছিলাম মনে আছে, প্লাটিহেলমিনথেস আর নেমাটোডার পার্থক্য। সো তোমার যদি প্লাটিহেলমিনথেস আর নেমাটোডার পার্থক্যটা মুখস্থ থাকে, তাইলে তুমি হচ্ছে কি করতে পারবা, এই যে এখানে বৈশিষ্ট্যটা সুন্দর করে লিখতে পারবা। ঠিক আছে, তাইলে এখানে শুধু কার বৈশিষ্ট্য, ওই যে ওই পার্থক্য থেকে তুমি শুধুমাত্র কার বৈশিষ্ট্য এনে এখানে লিখে দিবা, নেমাটোডার বৈশিষ্ট্য। এখানে আমরা কার বৈশিষ্ট্য লিখবো, নেমাটোডার বৈশিষ্ট্য লিখবো। আচ্ছা, এরপরে বলছে শেষোক্ত প্রাণী দুটির শ্রেণীগত ভিন্নতার কারণ কি। সো এরা হচ্ছে উভচর আর সরীসৃপ। তো তোমার কাছে এখানে কি চাইছে, তোমার কাছে এখানে চাইছে হচ্ছে উভচর আর সরীসৃপের পার্থক্য। তোমার কাছে এখানে কি চাইছে, তোমার এখানে চাইছে হচ্ছে উভচর আর সরীসৃপের পার্থক্য। তো তুমি এখানে কি করবা, উভচর আর সরীসৃপের পার্থক্য লিখে দিবা। আমরা উভচরের বৈশিষ্ট্যও পড়ছি, আমরা সরীসৃপের বৈশিষ্ট্যও পড়ছি। তো এদের মধ্যে জাস্ট হচ্ছে পার্থক্য লিখে দিবা। সো ওই যে যে জাস্ট একটা লাস্ট একটা ছক ছিল দেখাইছিলাম, ওই যে মাছ, স্তন্যপায়ী, সরীসৃপ, মানে এগুলা সব মাছ, উভচর, স্তন, সরীসৃপ, পাখি। ঠিক আছে, ওই ছকটা থেকে চাইলেও লিখতে পারো, অথবা তুমি যদি নিজে করেও লিখতে চাও, যেহেতু আমরা উভচর এবং সরীসৃপ দুইটাই আলাদা আলাদা করে ভালো করে পড়ছিলাম, তো এদের মধ্যে পার্থক্য লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা, সেই যে দেখছো ধরতে পারতেছি কিন্তু আমরা। ওকে, পরের প্রশ্নে আসি দেখি। বলছে এই যে তোমাদের প্রাপ্য স্যার শিক্ষা সফরে সুন্দরবনের করমজল যে কুমির দেখলো, পাখি দেখলো, হরিণ দেখলো, বিচিত্র প্রাণী দেখে সে খুব আনন্দ পেল। সো আসো, কুমির হচ্ছে কি, সরীসৃপ, পাখি হচ্ছে তো পাখি, পাখি নিয়ে তো আর ইয়ে নাই, আর হরিণ হচ্ছে স্তন্যপায়ী। তো চলো দেখি কি চাইছে। এটা কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 2023 সালে। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, প্রথম প্রাণীটি যে পর্বের অন্তর্গত, বুঝো, সরীসৃপ কোন পর্বের অন্তর্গত, পর্ব বলছে, এগুলো কিন্তু শ্রেণী, এটা মাথায় রেখো। এই যে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা, এগুলো হচ্ছে সব পর্ব। আর এই যে তোমার সরীসৃপ, পাখি, স্তন্যপ্রায়ী, এরা কিন্তু সব শ্রেণী। এরা সবাই কি, এরা সবাই হচ্ছে শ্রেণী। ঠিক আছে, সো প্রথম প্রাণীটি কোন পর্বের অন্তর্গত, ইয়েস। সো এখানে আমাদের কাছে কর্ডাটার বৈশিষ্ট্য চাইছে। এখানে আমাদের কাছে কিসের বৈশিষ্ট্য চাইছে গাইস, এখানে আমাদের কাছে হচ্ছে করডাটার বৈশিষ্ট্য চাইছে। ঠিক আছে, প্রথম প্রাণীটি যে পর্বের অন্তর্গত, করডাটার বৈশিষ্ট্যগুলো লিখবো, ওই যে ভ্যা বলছিলাম করডাটার বৈশিষ্ট্য পড়াইছিলাম। আচ্ছা, এরপরে বলছে কি, বলছে যে তৃতীয় প্রাণীটির দ্বিতীয় প্রাণী অপেক্ষা শ্রেণীতাত্ত্বিক ভাবে উন্নত বিশ্লেষণ করো। সো বেসিক্যালি তোমার কাছে এখানে পাখি আর স্তন্যপায়ীর মধ্যে পার্থক্য চাইছে। স্তন্যপায়ী উন্নত, সো তৃতীয় প্রাণীটা হচ্ছে কি স্তন্যপায়ী, দ্বিতীয় প্রাণীটা হচ্ছে কি তোমার পাখি। সো এদের মধ্যে পার্থক্য চাইছে। সো ওই যে আবার ওই যে লাস্টের ছকটা, ওখানে কিন্তু কি মাছ, উভচর, সরীসৃপ, যে পাখি, স্তন্যপায়ী, এদের মধ্যে পার্থক্য ছিল। হ্যাঁ, সো দ্বিতীয় প্রাণীটি অপেক্ষা শ্রেণীতাত্ত্বিক ভাবে
উন্নত। সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এরা হচ্ছে এই 3 ভাগে বিভক্ত। ঠিক আছে, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। সো তুমি এখানে পাখি আর স্তন্যপায়ীর মধ্যে পার্থক্য লিখবা। আই হোপ তোমরা এইটাও ধরতে পারছো। এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল, তাই না? খুবই ইজি একটা প্রশ্ন ছিল, সো পারার কথা। আসো এরপরে যাই। আচ্ছা, এবার দেখো বলছে নেমাটোডা, পি, কিউ, আর্থ্রোপোডা। সো পি হচ্ছে কি মলাস্কা, আর কিউ হচ্ছে অ্যানিলিডা। পি হচ্ছে মলাস্কা, কিউ হচ্ছে অ্যানিলিডা। ওকে, সো বলছে উদ্দীপকের পি চিহ্নিত পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তো মলাস্কার বৈশিষ্ট্য চাইছে। ভাইয়া তোমাদেরকে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডার পার্থক্য পড়াইছিলাম। সো ওইখান থেকে তোমার পি মানে হচ্ছে মলাস্কার বৈশিষ্ট্য চাইছে। সো তুমি জাস্ট ওই যে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডার থেকে জাস্ট এখানে মলাস্কার বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা বলছে কিউ এবং তার পরবর্তী পর্বের প্রাণীদের প্রধান বৈসাদৃশ্যগুলো পর্যালোচনা করো। কিউ হচ্ছে কি অ্যানিলিডা, এবং তার পরবর্তী পর্ব কি আর্থ্রোপোডা। প্রাণীদের প্রধান বৈসাদৃশ্যগুলো, তার মানে তোমার কাছে কি অ্যানিলিডা আর আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য চাইছে। তোমার কাছে কি চাইছে? অ্যানিলিডা ভার্সেস আর্থ্রোপোডা। তোমার কাছে কি চাইছে? অ্যানিলিডা ভার্সেস আর্থ্রোপোডা। সো ভাইয়া তোমাদেরকে একটা পার্থক্য পড়াইছিলাম, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। দেখছো পুরো একটা সৃজনশীল পাইছো কিন্তু। 3 মার্কে আসছে মলাস্কার বৈশিষ্ট্য, 4 মার্কে আসছে অ্যানিলিডা আর আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। 3 মার্কে আসছে কি মলাস্কার বৈশিষ্ট্য, 4 মার্কে আসছে হচ্ছে অ্যানিলিডা ও আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এদের মধ্যে তুমি পার্থক্য লিখে দিবা। ওকে, এটাও ধরতে পারার কথা, ইজি। ভাইয়া তোমাদের একটা নিজে ধরতে দিব পরীক্ষাটা। তো এরপরের কোশ্চেনটা আসো দেখি। তো বলছে পি হচ্ছে ফিতা কৃমি, কিউ হচ্ছে গোল কৃমি, আর আর হচ্ছে রুই মাছ। সো ফিতা কৃমি হচ্ছে তোমার প্লাটিহেলমিনথেস, এটা তো তোমরা জানো। গোল কৃমি হচ্ছে নেমাটোডা। আচ্ছা, আর রুই মাছটা এখন হোল্ডে রাখলাম, দেখি কি চায় আমাদের কাছে। তো বলছে উদ্দীপকের পি, কিউ আর প্রাণীদের মধ্যে সিলোমের ভিন্নতা রয়েছে। মানে এখানে বেসিক্যালি সিলোম চাইছে। প্লাটিহেলমিনথেসরা হচ্ছে কি অ্যাসিলোমেট, নেমাটোডারা হচ্ছে কি সিউডোসিলোমেট, আর রুই মাছ হচ্ছে কি তোমার ইউসিলোমে, মানে পূর্ণাঙ্গ সিলোম যুক্ত। তো বেসিক্যালি তোমার কাছে এখানে সিলোমের পার্থক্য মানে পার্থক্য না, সিলোমের প্রকারভেদ গুলা চাইছে। হ্যাঁ, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট কোশ্চেন। উদ্দীপকের আর প্রাণীটি কিউ অপেক্ষা উন্নত বিশ্লেষণ করো। আর হচ্ছে রুই মাছ, কিউ হচ্ছে গোল কৃমি। আমরা এদেরকে অনেকভাবে লিখতে পারি, বাট এখানে বেস্ট যেটা অ্যান্সার হয় সেটা হচ্ছে গোল কৃমি হচ্ছে তোমার কি নন কর্ডাটা, আর রুই মাছ হচ্ছে কি কর্ডাটা। তোমার কাছে চাইছে হচ্ছে তাইলে নন কর্ডাটা আর কর্ডাটার পার্থক্য। তোমার কাছে কি চাইছে তাইলে? নন কর্ডাটা আর কর্ডাটার পার্থক্য। তোমার কাছে কি চাইছে তাইলে? নন কর্ডাটা আর কর্ডাটার পার্থক্য। সো তুমি এখানে নন কর্ডাটা আর কর্ডাটার পার্থক্য লিখে দিবা। ঠিক আছে, সহজ জিনিস, তোমাদের যা পড়ছো তার থেকেই আসতেছে সব। এইবার তোমরা ওই যে বলছো ধরতে পারো না, এইবার দেখে আসো। আমি পরে সৃজনশীলটা অন করে দিচ্ছি, কমেন্ট অন করে দিচ্ছি, ধরো এবার। আচ্ছা, গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে তোমাদের নোমান ভাইয়া একটা প্রাণী দেখেছিল। প্রাণীটির আইস ও পাখনা যুক্ত কানকো আছে। হ্যাঁ, বিজ্ঞানের ছাত্র হওয়ায় সে প্রাণীর পাশাপাশি আইসবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট
পালকযুক্ত এবং লোমযুক্ত প্রাণীদের কথাও ভাবছিল। আপেল সে যে একসাথে বুয়েট এবং মেডিকেলে চান্স পাইছে, এটা দেখলেই বোঝা যায় সে গোসল করতে গিয়েও হচ্ছে প্রাণীদের কথা ভাবে। ঠিক আছে, আসো দেখি। বলছে নোমানের দেখা প্রাণীটিকে তরুণ অস্থিময় মাছের সাথে তুলনা করো। নোমান দেখছিল হচ্ছে অস্থিময় মাছ। এখানে তাহলে চাইছে কি তরুণ অস্থিময় আর অস্থিময়ের পার্থক্য, তার মানে বেসিক্যালি কন্ডিকথিস আর অ্যাক্টিনোপটেরেজের পার্থক্য, তরুণ অস্থিময় আর অস্থিময়। ও আচ্ছা, সরি, এটা তো তোমাদেরকে দিয়ে করানোর কথা ছিল। আচ্ছা, এরপরে বলছে নোমানের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন শ্রেণীভুক্ত, এটা বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, তাহলে বলো আইসবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট কাদের? বলো আইসবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট কাদের? তোমরা যখন তোমাদের ওয়েবসাইটে বা হচ্ছে শিখর ওয়েবসাইট বা ইয়েতে অ্যাপে ঢুকো, তখন ওইখানে হচ্ছে তোমাদের ফেসবুকের গ্রুপের নাম আসে, যে ফেসবুক গ্রুপে জয়েন করো, তুমি ওইখানে গিয়ে টিপ দিলেই হবে, চলে আসবে। বলো আইসবিহীন পিচ্ছিল গ্রন্থিময় ত্বক বিশিষ্ট কাদের? সরীসৃপ না উভচর? বলো, অপশন দিয়ে দিলাম, সরীসৃপ না উভচর? আচ্ছা, পালকযুক্ত হচ্ছে পাখিদের, লোমযুক্ত হচ্ছে স্তন্যপায়ী, গ্রন্থিময় ত্বক বিশিষ্ট কারা? উভচর সরীসৃপ দুইটাই হয়। ঠিক আছে, উভচর সরীসৃপ দুইটাই হয়। তো নোমানের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন শ্রেণীভুক্ত। তোমার কাছে বেসিক্যালি সরি এই চারটার যে পার্থক্যের যে ছকটা আছে না, লাস্টে যে একটা ছক ছিল, এই পাঁচটার যে ছিল না, ওই যে পাখি, সরি মাছ, উভচর সরীসৃপ পাখি স্তন্যপায়ী, তুমি হচ্ছে এখানে এই উভচর সরীসৃপ পাখি আর স্তন্যপায়ী এই চ্যাপ্টারটা এভাবে হচ্ছে লিখে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে লিখে দিবা। বুঝতে পারছি? না, আমি আর তানজিম ভাই ব্যাচমেট না, তানজিম ভাই আমার একবার সিনিয়র। আচ্ছা, এইবার আসো আরেকটা কোশ্চেন দেখি। এটা তোমাদের এইচডব্লিউ। দেখো, প্রবাল দ্বীপ আমাদের পরিচিত, এই দ্বীপ তৈরি করে নির্দিষ্ট পর্বের সদস্যরা, আবার সিলোমের ভিত্তিতেও প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করা হয়েছে। সেটা তোমাদের বাড়ির কাজ, এটা একটা স্ক্রিনশট নাও। শিখতে কনভারসেশন গ্রুপ আছে না? গ্রুপ ওইভাবে গ্রুপ নাই তোমাদের, হচ্ছে ওই যে ফেসবুক গ্রুপ আছে, মানে মেসেঞ্জারে গ্রুপ নাই, ফেসবুকে গ্রুপ আছে, সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা স্ক্রিনশট নাও। প্রবাল দ্বীপ তৈরি করে পরিফেরা, পরিফেরা। পরিফেরারা হচ্ছে প্রবাল দ্বীপ তৈরি করে। আচ্ছা, সো এইচডব্লিউ হচ্ছে কোর্স, তো তাহলে তো হইলই। আচ্ছা, তো তাহলে এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে? আমাদের আর আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসে আমরা মেডিকেলের বিভিন্ন ভার্সিটির কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো বলো কারো কোনো প্রশ্ন গাইস? হোমওয়ার্ক গ্রুপে জমা দিবা, গ্রুপ গ্রুপ। না, মিক্সিনই হবে না, কিছু বুঝি না, পড়ি আর ভুলি, আবার পড়ো, পড়লে পারবা, বারবার পড়লেও যদি ভুলে যাও তাহলে তোমার পড়ার স্টাইল ঠিক নাই।
ভর, আচ্ছা ওজন 84 কেজি। তোমার হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে আর জিম করতে পারো, জিম করতে পারো। জিম করলে তোমার ওজনও কমবে, লম্বাও হবা। ও বলছে ভাইয়া আমি লম্বা হইতে চাই আর ওজন বেশি, ওজন কমাইতে চাই। তো তুমি জিম করতে পারো রেগুলার, জিম করলে তোমার ওজনও কমবে, লম্বাও হবা। ভাইয়া মুখস্থ কেমনে করবো? ওই যে পার্থক্য আকারে। ভাইয়া আমার বায়োলজি সেকেন্ডে 4টা ইউনিট নিয়ে এক্সাম হবে, আমি এখন কি করবো? ওই যে আর্কাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস করবা। কয়বার রিভিশন দিব বায়োলজি বই? 7 দিনে যদি কমপ্লিট করতে হয়, ওইটা অনেক পরের হিসাব। পাঙ্গাস মাছের তো আইস নাই, তাহলে পাঙ্গাস কি অ্যাক্টিনোপ্টেরিজি? হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিনোপ্টেরিজি। কিছু এক্সেপশন আছে, আছে না? কেমিস্ট্রিতে হাজার হাজার এক্সেপশন, বায়োলজিতে কি 2-4টা এক্সেপশন থাকতে পারে না? বুঝলাম না। মুখস্থ করার সহজ কোনো উপায় নাই ভাইয়া। হ্যাঁ এই অধ্যায়টা এমনই, কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের যেহেতু সব র্যান্ডম কোশ্চেন, সো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট রবিবার আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো করে এই চ্যাপ্টারটা পড়ো। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।